আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের প্রথম অংশ নিয়ে। আমরা এই অধ্যায়ের পর্যায়ক্রমে সবগুলো আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের রসায়ন প্রথম পত্রের 4 অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই অধ্যায়ের প্রথম যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে সবুজ রসায়ন। সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি, এটা পরীক্ষায় এই অধ্যায় থেকে বলতে পারো যে আসা সবচেয়ে বেশি ক নাম্বার বা খ নাম্বারের কোশ্চেন। সবুজ রসায়নটা কি মনে রাখবা, রসায়নের যে শাখায় ঝুঁকিপূর্ণ পদার্থের ব্যবহার হ্রাস করে পরিবেশ বান্ধব পদার্থ তৈরি নিয়ে আলোচনা করা হয় তাকে বলবো আমরা সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি। আমি আবার বলি, রসায়নের যে শাখায় ঝুঁকিপূর্ণ যে পদার্থগুলো আছে এদের ব্যবহার এবং উৎপাদন হ্রাস করে পরিবেশের উপযোগী পরিবেশ বান্ধব পদার্থ তৈরি নিয়ে আলোচনা করব, আমরা সেটাকে বলবো সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি। এর মোট নীতি আছে 12টি। এর মূল নীতি হচ্ছে 12টি তোমাদের মুখস্থ রাখতে হবে এমনটা না, তোমরা এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা পড়বা। আমি যেন বোর্ডে লিখছি 4-5টা, তোমরা ইচ্ছা মতো 5-6টা মুখস্থ করে রাখবা যাতে ক বা খ নাম্বার আসলে লিখতে পারো। তাহলে প্রথম লিখছি আমরা বর্জ্য পদার্থ উৎপাদন রোধ, অ্যাটম ইকোনমি, দুর্ঘটনা প্রতিরোধ, রিসাইকেল, নন টোক্সিক পদার্থ উৎপাদন। তোমরা সেটা তোমাদের ইচ্ছা মতো 12টা নীতির মধ্যে যে কোনো 4-5টা মুখস্থ রাখবা। ওকে, এর মধ্যে দেখো আমাদের এই যে সবুজ রসায়ন, এখান থেকে সাধারণত বইয়ে আমাদের এই ফর্মুলাটা দেয়া নাই, আমি তোমাদের একটু দেখাই। আমরা আজকে আলোচনা করব সবুজ রসায়নের একটা গুরুত্বপূর্ণ টার্ম ইফেক্টর দিয়ে। সবুজ রসায়নকে ইফেক্টর দ্বারা প্রকাশ করা হয়। ইফেক্টর মানে হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা পরিবেশগত সহগ, পরিবেশের গুণগত সহগ। এটা বের করার একটা ফর্মুলা, এটা সাধারণত বইগুলোতে দেয়া নাই, বাট এডমিশনের আসে। সো তোমরা একটু কষ্ট করে এটা মুখস্থ করে রাখবা। ইফেক্টর ইকুয়াল টু হচ্ছে মোট বর্জ্য ডিভাইডেড বাই কাঙ্ক্ষিত উৎপাদ। মোট বর্জ্য বাই কাঙ্ক্ষিত উৎপাদ। দেখো ফার্স্ট 16-17 একটা কোশ্চেন আসছিল, একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়ার উৎপাদ দেওয়া আছে, এখানে বলা আছে HCl হচ্ছে বজ্র, এখানে HCl আমাদের বর্জ্য পদার্থ দেওয়া আছে। কোশ্চেনে বলছে ই ফ্যাক্টর বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মান কত, এটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমরা একটু সলভ করে দেখো। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ফর্মুলা কি? ই ইকুয়াল মোট বজ্র, এখানে মোট বর্জ্যটাকে HCl টা বর্জ্য, তাহলে আমরা একটু লিখে ফেলি HCl ডিভাইড বাই কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা, এটা CH2 ডাবল বন্ড CH CH2OH। তাহলে এগুলো কি বসাবো, এগুলো আমরা আণবিক ভর বসাবো। হাইড্রোজেন আণবিক ভর কত 1 প্লাস ক্লোরিনের 35.5 ডিভাইডেড বাই কার্বন হচ্ছে 12 প্লাস 1 ইন্টু 2 প্লাস 12 প্লাস 1 প্লাস 12 প্লাস 1 ইন্টু 2 প্লাস 16 প্লাস 1। আমরা জাস্ট আণবিক ভরগুলো বসাইলাম। তাহলে উপরে আসতেছে আমাদের 36.5 ডিভাইডেড বাই নিচে 12 14 20 58, যোগ করে এখানে আসবে আমাদের 58। যদি আমরা এটা একটু ক্যালকুলেটর চাপি, ক্যালকুলেটর চাপ দিলে আবার আসবে আনসার 36.5 ডিভাইডেড বাই 58, 0.63। আমাদের আনসার আসবে 0.63। অর্থাৎ যদি যে কোনো আমাদের বিক্রিয়া দিয়ে যদি আমাদের ই ফ্যাক্টর বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বের করতে বলে, তাহলে আমরা এই পদ্ধতিতে বের করব। এবং তোমাদের আরো একটা বলে রাখি, যদি কোশ্চেনে কখনো এখানে বজ্র পদার্থ কোনটা, আমাদের বর্জ্য পদার্থটা যদি বলা না থাকে, মনে রাখবা প্রধান যে উৎপাদ সেটা বাদে অপোজিট যেটা, সেটাই হচ্ছে আমাদের বর্জ্য পদার্থ। ওকে, আমরা যদি একটা এক্সাম্পল দেখি এই টাইপের, আমরা জৈব যৌগের শিখবো একটা প্রস্তুতি। ধরো এটা আছে আমাদের বেনজিনের প্রস্তুতির একটা, এটা ফেনল, এটাকে যদি আমরা জিঙ্ক দিয়ে তাপ দেই, আমরা উৎপাদ পাই হচ্ছে বেনজিন প্লাস এখানে পাবো আমরা জিঙ্ক অক্সাইড। বলছে যদি বলা হয় যে এই যে একটা বিক্রিয়া পাইছি আমরা, এই বিক্রিয়ার ই ফ্যাক্টরের মান কত হবে, তাহলে দেখো এই বিক্রিয়ায় এখন বলা নেই এখানে কোনটা বজ্র পদার্থ, আমার বজ্র পদার্থ কোনটা এখানে বলা নেই, তাহলে আমরা কি বলবো, মনে রাখবো আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা, কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে বেনজিন, তাহলে বেনজিনটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ, তাহলে অপোজিট যেটা সেটা হচ্ছে আমাদের বর্জ্য পদার্থ। ওকে, আমরা যদি এটার ই ফ্যাক্টর বের করি কিভাবে করতে পারবো, দেখো ই ইকুয়াল টু কাঙ্ক্ষিত উৎপাদ আমাদের বর্জ্য কোনটা, এখানে
জিঙ্ক অক্সাইড। কাঙ্ক্ষিত উৎপাদ বেনজিন মানে C6H6। যদি আমরা একটু বসাই দেই, জিঙ্কের ভর হচ্ছে আমার 65 প্লাস অক্সিজেনের 16 বাই কার্বন 12 ইন্টু 6 প্লাস 1 ইন্টু 6। এটা ক্যালকুলেট চাপ দেই, আমরা ফাইনাল আনসার পাবো 65 প্লাস 16 ডিভাইডেড বাই 12 ইন্টু 6 প্লাস 6, 1.03 বা 04 মান আসবে এখানে 1.04। এই ফ্যাক্টরের মান হচ্ছে এটা, বুঝতে পারছো? এইভাবে যে কোনো আমাদের বিক্রিয়া দিক আমরা খুব সহজেই এই ফ্যাক্টর বা সবুজ রসায়নের মানটা বা পরিবেশগত ফ্যাক্টর যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মানটা বের করতে পারবো। যে কোনো বিক্রিয়া দিক এভাবে করবো। এবং তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যদি সমতাকরণ করা না থাকে আমাদের অবশ্যই আগে সমতাকরণ করে নিতে হবে। আচ্ছা, এখন দেখো সবুজ রসায়নের আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টাইপ শিখবো, অ্যাটম ইকোনমি। আমরা এখন শিখবো অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি মনে রাখবা, অ্যাটম ইকোনমি খুবই একটা ইম্পর্টেন্ট টার্ম, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা তাদের জন্য অ্যাটম ইকোনমিতে খুব ভালোভাবে পড়তে হবে। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এবং আমাদের সময় বুয়েট 18-19 সালে একটা কোশ্চেন আসছিল এই অ্যাটম ইকোনমি থেকেই। আমরা একটু বেসিক থিমটা জেনে নেই। অ্যাটম ইকোনমিটা কি মনে রাখবা, অ্যাটম ইকোনমিকে এই দ্বারা প্রকাশ করা হয়। অ্যাটম ইকোনমির ফর্মুলাটা মনে রাখবা, অ্যাটম ইকোনমি ইকুয়াল কাঙ্ক্ষিত উৎপাদ ডিভাইডেড বাই মোট উৎপাদ ইন্টু 100%। একটা ফর্মুলা। অথবা তোমরা এটাও মনে রাখতে পারবা, অ্যাটম ইকোনমি ইকুয়াল কাঙ্ক্ষিত উৎপাদ ডিভাইডেড বাই মোট বিক্রিয়ক ইন্টু 100%। আমাদের অ্যাটম ইকোনমির দুইটা ফর্মুলা, একটা মনে রাখবা, যে কোনো একটা দিক একই অ্যান্সার আসবে, কাঙ্ক্ষিত উৎপাদ ডিভাইডেড বাই মোট বিক্রিয়ক অথবা কাঙ্ক্ষিত উৎপাদ বাই মোট উৎপাদ ইন্টু 100%। কিন্তু এই ম্যাথগুলো করার জন্য তোমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যে আমাদের একটা বিক্রিয়া অবশ্যই 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 সমতাকরণ করতে হবে। যদি সমতাকরণ না করো আমাদের আনসারটা ভুল আসবে। সো আমাদের অবশ্যই কি করতে হবে, এই বিক্রিয়াগুলোর জন্য সমতাকরণ করতেই হবে। আমরা একটু প্রবলেম সলভ করি কিছু, তোমরা সূত্রগুলো একটু খাতায় উঠাই নিও। আমরা অ্যাটম ইকোনমির একটু প্রবলেম সলভ করি। অ্যাটম ইকোনমি, ধরো আমাদের বেনজিন প্রস্তুত দুটো প্রক্রিয়া বলছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে নেই, যার অ্যাটম ইকোনমির মান বেশি সেটি আমাদের জন্য তত উপযোগী এবং পরিবেশ বান্ধব। মনে রাখবো এটি হচ্ছে তত গ্রিনার, তত আমাদের জন্য গ্রিনার। ওকে, তাহলে একটু বলে দেই। ধরো বলছে আমার এটা একটু বলে দেখো সবাই, আমাদের দুইটা বিক্রিয়া দেওয়া আছে, দুইটা বেনজিন তৈরির বিক্রিয়া। একটা হচ্ছে আমাদের সোডিয়াম বেনজয়েট থেকে বেনজিন, একটা ফেনল থেকে বেনজিন। তোমার পরীক্ষায় কোশ্চেনটা বলবে কোনটি অধিক গ্রিনার, কোনটি অধিক গ্রিনার, কোনটি অধিক গ্রিনার এটা আমাকে বের করতে হবে। অথবা বলবে কোনটি অধিক পরিবেশ বান্ধব, এটা বের করো। তাহলে আমরা তো ফর্মুলা জানি, কিভাবে করবো দেখো, কোনো ভ্যালু দেওয়া নেই, তার মানে আমরা এটা করতে পারি কিভাবে, অ্যাটম ইকোনমির সাহায্যে। অ্যাটম ইকোনমি বের করে বলবো যার অ্যাটম ইকোনমির মান বেশি আমরা বলে দেবো সেটি অধিক গ্রিনার। ওকে, এখন দেখো এই দুটোর মধ্যে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা বলতো? দুটাই তো বেনজিন তৈরি প্রক্রিয়া। তোমাদের একটু টিক্স বলে দেই, দুটার মধ্যে কমন উৎপাদ কোনটা বলতো? দুটার মধ্যে কমন উৎপাদ হচ্ছে বেনজিন। বেনজিনটা হচ্ছে আমাদের কমন উৎপাদ, তাহলে যেটা কমন উৎপাদ হবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ। বুঝতে পারছো? তার মানে আমরা একটু 1 নং বিক্রিয়ার জন্য আসি। সলিউশনে যদি আসি আমরা আমরা 1 নং বিক্রিয়ার জন্য আসি। 1 নং
বিক্রিয়ার জন্য আমরা অ্যাটমিক ইউনিটটা বের করি। তাহলে আমরা এর ফর্মুলা কি জানি? অ্যাটমিক ইউনিটের ফর্মুলা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদ ডিভাইডেড বাই মোট বিক্রি করে নিতে পারো, মোট উৎপাদন নিতে পারো, তোমাদের ইচ্ছা। আমি মোট উৎপাদ নেই, মোট উৎপাদ ইন্টু 100%। একটু খেয়াল করো, আমাদের এই এই ধরনের এই যে আমাদের অ্যাটমিক ইউনিট বের করব, এটার প্রথম কাজটা কি? সমতাকরণ করা। ফার্স্ট কাজ কি? সমতাকরণ। দুটার বেনজিন, বেনজিনের সংকেত তো আমরা জানি C6H6। দেখো ভিতরে কিন্তু অটোমেটিক সমতাকরণ করাই আছে, সো এখানে আমাদের নতুন করে সমতাকরণের দরকার নেই। ওকে, তাহলে কাঙ্ক্ষিত উৎপাদ বেনজিন, তাহলে বসায় দাও C6H6 বাই মোট উৎপাদ আমাদের কি? বেনজিন প্লাস সোডিয়াম কার্বনেট হচ্ছে মোট উৎপাদ C6H6 plus Na2CO3 into 100%। তাহলে একটু ভরগুলো বসায় দিই। কার্বন হচ্ছে 12 into 6 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1 into 6 ডিভাইডেড বাই 12 into 6 plus 1 into 6 plus 23 সোডিয়াম into 2 প্লাস কার্বন হচ্ছে 12 প্লাস 16 into 3 into এখানে আছে আমার 100%। তাহলে একটু ক্যালকুলেটর চাপ দেই। 12 into 6 plus 6 divided by plus 23 into 2 plus 12 plus 48, 42.4%। এখানে আবার আনসারটা আসতেছে 42.4%। তার মানে আমরা 1 নং বিক্রিয়ার জন্য 1 নং যে বিক্রিয়াটা, এর অ্যাটমিক ইউনিটের মান পেয়ে গেছি। এখন 2 নাম্বারটার অ্যাটমিক ইউনিটের মান বের করো। সেম ফর্মুলায় এখানে লিখে ফেলো। 2 নং এর জন্য আমরা বের করে ফেলি এই কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা? বেনজিন C6H6 ডিভাইডেড বাই মোট উৎপাদ C6H6 প্লাস জিঙ্ক অক্সাইড ইন্টু 100%। মান বসায় দাও। 12 into 6 plus 1 into 6 divided by 12 into 6 plus 1 into 6 plus zinc 65 plus 16 into 100%। ক্যালকুলেটর চাপ দেই। 12 into 6 plus 6 divided by 78 plus 65 plus 16, 49.05। এর আনসার আসতেছে আমাদের 49.05%। তার মানে দেখো, দুইটা বেনজিন তৈরির বিক্রিয়া, প্রথমটাতে আমরা অ্যাটমিক ইকোনমির মান পাচ্ছি 42.4%, দ্বিতীয়টিতে পাচ্ছি আমরা 49.05। তাহলে কোনটার অ্যাটমিক ইকোনমির মান বেশি? 2 নম্বরটার। তাহলে কোনটি অধিক গ্রিনার? অতএব 2 নং বিক্রিয়াটি অধিক গ্রিনার বা পরিবেশ বান্ধব। বুঝতে পারছো? যার অ্যাটমিক ইকোনমির মান বেশি সেটি অধিক গ্রিনার বা পরিবেশ বান্ধব। তোমরা আরেকটা কাজ করতে পারো। আমি এখানে মোট উৎপাদ দিয়ে করছি, তোমরা বাসায় চেষ্টা করো মোট বিক্রি দিয়ে করা, অবশ্যই অ্যান্সার একই আসবে। একই জিনিস, বুঝতে পারছো? যেটার অ্যাটমিক ইকোনমির মান বেশি সেটি অধিক পরিবেশ বান্ধব বা গ্রিনার। ধরো একজন কেমিস্ট্রি স্টুডেন্ট বা কেমিস্ট হিসাবে তোমার কোশ্চেন করলো যে আমরা দুইটা পদ্ধতিতে বেনজিন তৈরি করতে পারি, তুমি কোন পদ্ধতিটাকে চয়েস করবা বা পছন্দ করবা? তাহলে আমরা কি করব? সেম ভাবে আমরা অ্যাটমিক ইকোনমি বের করব। যার দেখব অ্যাটমিক ইকোনমির মান বেশি, আমরা সেই প্রক্রিয়াটাকে পরীক্ষার জন্য চুজ করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের বুয়েট 18 একটা কোশ্চেন আসছিল যে টাইটেনিয়ামের দুটো প্রসেস দেওয়া আছে, দুটো থেকে আমরা টাইটেনিয়াম উৎপাদন করতেছি। আর কোশ্চেনটা বলছিল কোনটি অধিক গ্রিনার, কোনটি অধিক গ্রিনার। একদম সোজা কোশ্চেন, কিন্তু আসলে যে এইটা একটা পয়েন্ট, আর নর্মালি এই টাইপটা আমাদের সময় আমরা খুব ভালোভাবে পড়ি নাই, অনেকেই করতে পারি নাই।
টাইটেনিয়াম, দেখো টাইটেনিয়ামের দুইটা প্রসেস আমরা এখানে বুঝতে পারবো যে কোনটা প্রধান উৎপাদ বা কাঙ্ক্ষিত উৎপাদ। দেখো তো দুটার মধ্যে কমন উৎপাদ কোনটা, দুটার মধ্যে কমন উৎপাদ কোনটা, টাইটেনিয়াম। তার মানে টাইটেনিয়ামটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ। ওকে, আচ্ছা আমাদের ফার্স্ট কাজ কি, অ্যাটম ইকোনমি বের করার আমাদের প্রথম প্রসেসটা কি, বিক্রিয়াটার সমতাকরণ করতে হবে। তাহলে আমরা সমতাকরণ করে ফেলি। এখানে অক্সিজেন আছে দুইটা, এখানে 2 বসায় দাও, ম্যাগনেসিয়ামের সামনে 2 বসায় দাও। দেখো সমতাকরণ হয়ে গেছে প্রথম বিক্রিয়া, দ্বিতীয়টা সমতাকরণই আছে। তাহলে আমরা একটু সলভ করি এটা। 1 নং বিক্রিয়ার জন্য তাহলে আমরা অ্যাটম ইকোনমির ফর্মুলা কি জানি বলতো, এ ই সমান কাঙ্ক্ষিত উৎপাদ, কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা, টাইটেনিয়াম, টিআই ডিভাইডেড বাই মোট উৎপাদ কোনটা, টিআই প্লাস মোট সংখ্যা সহ নিতে হবে কিন্তু 2 mgo ইন্টু 100%। এবার 2 নম্বরটা সেটা লিখি আমরা। 2 নং বিক্রিয়ার জন্য আমরা কিভাবে করতে পারি, সেম ফর্মুলা আবারও, অ্যাটম ইকোনমি কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা, টাইটেনিয়াম, ডিভাইডেড বাই মোট উৎপাদ টাইটেনিয়াম প্লাস অক্সিজেন ইন্টু 100%। এখানে দেখো আরেকটা মজার বিষয় হচ্ছে টাইটেনিয়াম ম্যাগনেসিয়ামের ভরও দেয়া আছে। সো এর যে কোনো ইজি কোশ্চেন হয় না, সো একদম একটু প্র্যাকটিস করে সব পারো ইনশাআল্লাহ। টাইটেনিয়ামের ভর কত, 47.88 ডিভাইডেড বাই 47.88 প্লাস 2 ইন্টু 24.3 প্লাস 16। আচ্ছা এটা একটু একবারে বসাই নেই। টাইটেনিয়াম আছে 47.88 ডিভাইডেড বাই 47.88 প্লাস 16 ইন্টু 2 ইন্টু 100%। এটা দিতে হবে 100%। ক্যালকুলেটর যদি আমরা চাপ দেই, প্রথম বার্সে আছে আমাদের 37.3%, আর পরেরটা আসবে আমাদের 47.88 ডিভাইডেড বাই 88 প্লাস 32 59.93 59.93%। তাহলে কোনটির অ্যাটম ইকোনমির মান বেশি বলতো, প্রথমটা না দ্বিতীয়টা, দ্বিতীয়টির অ্যাটম ইকোনমির মান বেশি। তাহলে আমরা বলতে পারি কি, যেহেতু অ্যাটম ইকোনমির মান দ্বিতীয়টির বেশি, তার মানে 2 নং বিক্রিয়াটি অধিক গ্রিনার বা পরিবেশ বান্ধব। সবাই কি বুঝতে পারছো, আমাদের যতগুলো অ্যাটম ইকোনমির ম্যাথ আছে বা যখনই 2-3টা বিক্রিয়ার মধ্যে কম্পেয়ার করতে পারবে কোনটি অধিক উপকারী কোনটি পরিবেশ বান্ধব, তখনই আমরা এই অ্যাটম ইকোনমির ফর্মুলা দিয়ে ম্যাথগুলো সলভ করব। আশা করি সবাই বুঝতে পারছো ইনশাআল্লাহ।